গুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। ট্রাইব্যুনাল ঠিক করবে কোথায় থাকবে আসামিরা, জানালো প্রসিকিউশন। পিয়ারের নামে নির্বাচন বানচালে ৭১-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংসদে সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চায় জামাত। আগে বিচার নিশ্চিতের দাবি এনসিপির। জাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও দুদিন পর ভোট, ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। এবং ইসরায়েল হামাস বন্দি বিনিময় শুরু, 20 জিম্মিকে মুক্তি। প্রায় 2000 ফিলিস্তিনিকে ফেরত দেবে তেল আবিব। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তেল আবিবে ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের সাব জেল নাকি কোনো কারাগারে পাঠাবেন তা ঠিক করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898-এর 541 ধারার 1 উপধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এর আগে গেল 8 অক্টোবর গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতার করে 22 অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। আসামিদের সাবজেল নাকি অন্য কারাগারে পাঠাবেন তা ঠিক করবেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। পিআর দাবিতে আন্দোলনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন এই পদ্ধতির বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলে জানান তিনি। আলাদা কর্মসূচিতে দলটির নেতারা বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নানা হিসেব নিকেশের পথ ধরে আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচনী যাত্রায় রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি নিয়ে যুক্তিতর্কের পাশাপাশি জনসমর্থন আদায়ের কার্যক্রম চলছে সমান তালে। সোমবার গুলশান কার্যালয়ে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আরেকবার অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমাণ দেবে। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, পিআর পদ্ধতি চালু হবে কিনা তা আগামী সংসদ নির্ধারণ করবে। পিআর আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। এদিন প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রই সরকার ঘোষিত সময়ে নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। তাই মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামাত। নির্বাচন কমিশনকে এমন প্রস্তাব দিয়ে দলটির নেতারা জানান, সরকার সিদ্ধান্ত নিলে যে কোনো সময় গণভোট আয়োজনের সক্ষমতা রয়েছে ইসির। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে আম ছালা দুটোই হারানোর শঙ্কা রয়েছে বলে জানান জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এই বিষয়টা অত্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও জাতীয় নির্বাচনের সাথেই নাকি আগে এ নিয়ে রাজনীতির মাঠে চলছে বিভক্তি। এমন সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার প্রস্তাব নিয়ে হাজির নির্বাচন কমিশনে। সোমবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। 2.5 ঘন্টার বৈঠক শেষে দলটির নায়েবে আমির জানান, পিআর পদ্ধতিতে ভোট হলে অনিয়ম হবে না, যার ফলে পিআর এবং ট্রেডিশনাল 2 পদ্ধতিতেই ইসিকে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা কমে যাবে। পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। বলেন, জাতীয় নির্বাচনের দিনে নয়, গণভোট আলাদা দিনে হতে হবে। নভেম্বরে গণভোট করার অনুরোধ জানানো হয়েছে ইসিকে বলেও জানান নায়েবে আমির। একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি, এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অন্যায্য হয়ে যাবে। কারণ প্রত্যেকের অ্যাটেনশন থাকবে তার প্রত্যেক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে লটারির মাধ্যমে রিটার্নিং অফিসার নিয়োগের আহ্বান জানায় জামায়াত ইসলাম। লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের আসামিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। নির্বাচনে যাওয়ার আগে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলেও জানান সার্জিস। জোটের ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। সভায় জামালপুরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে, কার্যকরের পথে না যেয়ে তারাও নির্বাচনের কথা বলবেন না। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। দেশের ৬৮.২% নারী এবং ৪৫.৯% পুরুষ সংসদের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশনের জরিপে এ তথ্য উঠে এসেছে। এদিকে জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছে বলেও জরিপে উঠে আসে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 2টি জরিপ প্রকাশ করেছেন ইনোভেশন কনসাল্টিং, যেখানে উঠে আসে ভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। এই নিয়ে আলোচনার জন্য সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। বৈঠকে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা করেন ভোট কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কর্মপদ্ধতি কেমন হবে তা নিয়ে। বৈঠকের শুরুতেই তুলে ধরা হয় দ্বিতীয় জরিপের তথ্য, যেখানে দেখা যায় বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু পিআর পদ্ধতি বুঝেন না দেশের ৬৮% নারী আর পুরুষ ৪৫.৯%। ৬৮.২% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি। ৪৫.৯% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। 23% পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে, এটা একটা বিশাল পার্থক্য। এদিকে নির্বাচন নিয়ে কথার লড়াই থাকলেও পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় প্রতিটি রাজনৈতিক দলই। তবে ভয়ডরহীন নির্বাচনের শঙ্কা সংখ্যালঘুদের মধ্যে। এই রেজাল্টের উপরে বেস করে what can BNP think that they should do, what can NCP think they should do, what can Jamaat think they should do. বেশ কিছু নারীর সাথে আমি কথা বলেছি এই বিষয়টা নিয়ে। তার মধ্যে আসলে যখনই প্রশ্ন করেছি যে আপনি কি ভোট দিবেন, বেশিরভাগই আসছে যে ভোট দিয়ে কি হবে। তো আসলে নারীরা মনে করছেন না এখনো যে তার মতামতটা
ম্যাটার করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে রাজনৈতিক দলগুলোর জন্য আশা কিংবা দুরাশার খবর হলো ক্রমাগত বাড়ছে সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের সংখ্যা। আমরা জুলাই পদযাত্রা করেছিলাম সারা বাংলাদেশে, উই হ্যাড আ লট অফ রেসপন্স ফ্রম দেয়ার। ওই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে শাপলা নিয়ে আসছে, শাপলা স্লোগান দিয়েছে। সো ওইটা ইম্পর্টেন্ট আমাদের জন্য যে উই হ্যাভ আ সিম্বল যেটা মানুষের সাথে রিলেট করে। পার্টি সিম্বল আমরা যে শাপলা চেয়েছি ওইটা না দেওয়াটা এটা ইনসাফ হবে না। প্যানেলিস্টদের কারো কারো মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যেতে পারে এসব জরিপের হিসেব নিকেশ। আমাদের বাংলাদেশে আপনারা জানবেন যে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজা শান্তি আলোচনার অংশ হিসেবে বর্তমানে তেল আবিবে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে তিনি ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য রাখছেন, সরাসরি যাচ্ছে সেখানে। You know, Steve was chosen by me. He never did this before, but I knew him as a few things. He was a great businessman, but I know a lot of great businessmen, to be honest with you. He had tremendous negotiating skills, but I know a lot of people that negotiate pretty well, although it is an art. But there are people that can negotiate pretty well. But most importantly with Steve, he's just a great guy. Everybody loved him. Everybody. I mean, I know some negotiators that are so good, but you wouldn't have had peace in the Middle East. It would be in World War III right now with some of these guys. Everybody loves Steve, and they respect him, and they somehow can relate to him. I've known him for many years, and I've seen it over and over again. להוציא את חבר הכנסת הזה, להוציא אותו מהאולם, להוציא אותו מיד, החוצה, החוצה, החוצה. להוציא גם את חבר הכנסת כסיף, להוציא את חבר הכנסת כסיף מהאולם, להוציא אותו מיד. Sorry for that, Mr. President. Thank you. Please. That was very efficient. So back to Steve. He's But I tell one story because he was so involved, and then we called in Jared. We need that brain on occasion. We got to get Jared in here. We got to get a certain group of people. But Steve started this all by himself. I call him Henry Kissinger, who doesn't leak. Okay? Henry is a big leaker. He leaked. Steve doesn't leak. Steve just wants to get the job done. He wants to do what's right. But I'll give you just a quick story because, as you know, he's working on the war with Russia and Ukraine, a war that would have never happened if I were president. A shame. 7,000 young soldiers a week are being killed. More than that this last week. It's a shame that it never happened. But it did happen, and we won the race, and I took over this horrible war that's been raging, and I thought it would be easy. ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সরকারি দফতরে ছুটছেন প্রবাসী কারাবন্দী জুলাই যোদ্ধাদের স্বজনরা। এক বছরেরও বেশি সময় পেরোলেও আমিরাতে কারাবন্দী 25 জুলাই যোদ্ধাকে দেশে ফেরানো তো দূরের কথা, কারামুক্তিরও ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রবাসী বন্দী স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো। বরাবরের মতো আশ্বাসের কথা শুনিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বন্দীদের মুক্তির জন্য কাজ করছে সরকার।
নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকে? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। কারাবন্দী স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে 25 বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশি শহীদুল আমিন মুন্নার। বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দী এই জুলাই যোদ্ধা। স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী। আমাদের আজকে 11 মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যাই নাই এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আসিফ নজরুল স্যারের কাছে বলেন, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা গেছি। আমরা চাই প্রধানমন্ত্রী উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক। মুন্নার মতো এখনও আবুধাবির কারাগারে সাজা ভোগ করছেন প্রায় 25 প্রবাসী বাংলাদেশি। তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি। অনেক ভাই ফিরে আসছে, কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে। যে মানে আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। তাদের অভিযোগ, স্বজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। উল্টো কোনো দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। এর আগে আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার। এরপর 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফিরিয়ে আনা হলেও আবুধাবির কারাগারে বন্দী আরও 25 জনকে এখনও দেশে ফিরিয়ে আনা হয়নি। 24 জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এরশাদ। 4 মাস 15 দিন জেল কাটার পর ডক্টর স্যারের সহযোগিতায় আল নাহিয়ারকে কয়েল দেওয়ার জন্য উনি আমাদেরকে স্যারে নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমিরাতের কারাবন্দী বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার। বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া, সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, গেল 22 সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। 18 দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস তহবিল গঠন করার জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রোমে পৌঁছে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFAD সভাপতি আলভারো লারিওর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, এই তহবিল দারিদ্র্যপীড়িত মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ, নারী, কৃষক এবং মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্যশিল্পের সূচনা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা সহ বৈঠকে তারা বেশ কিছু কৌশলগত বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস IFAD সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সোশ্যাল বিজনেস ও প্রযুক্তি খাতে সহযোগিতার সুযোগ দেখতে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন। সংবাদে আরও থাকছে, শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা 7 কলেজ শিক্ষার্থীদের। রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। 3 দফা আদায়ে শহীদ মিনারে এমপি ও শিক্ষকদের অবস্থান। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত জাকসু ও রাকসু নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা। প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। রাকসু নির্বাচনে 2000 পুলিশ সদস্য, 12 প্লাটুন র্যাব সদস্য ও 6 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন। চাকসু ও রাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ভোটের আমেজ। হাতে হাতে লিফলেট নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। কুশল বিনিময়ের পাশাপাশি দিচ্ছেন সুন্দর একটি শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি।
শেষ দিনের প্রচারণায় জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে শাটল ট্রেন, হল কিংবা লাইব্রেরি সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালান প্রার্থীরা। মরিয়া হয়ে নিজেদের পক্ষে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা। আমাদের মনে হচ্ছে প্রশাসন দুই দলের সাথে সমঝোতা করে চলার চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি। কিছুটা হলেও আমরা বুঝতে পারছি, যাদের কাছে আমরা চেষ্টা করেছি সকলের কাছে পৌঁছানোর। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের 31টি প্রবেশ পথের মধ্যে 7টি বন্ধ করে দেওয়া হয়েছে। 15 অক্টোবর সুষ্ঠু ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া, প্রত্যেকটি জিনিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এদিকে রাকসু নির্বাচন ঘিরেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অভিনব প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কাজী নজরুল ইসলাম মিলনায়তন এলাকায় প্রচারণা চালান বেশিরভাগ প্রার্থী। এছাড়া পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকিটাকি চত্বরেও প্রচারণা চালান তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। খুবই আমেজ চলতেছে আর কি, একটা উৎসব পরিবেশ, তো জিনিসপাতি থেকে ভালোই লাগতেছে। আমরা যারা অন্তত প্রথম বর্ষের আছি তারা আসলে ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী এবং খুশি যে আমরা ভোট দিতে পারছি। ইনশাল্লাহ আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন হবে, প্রথম বর্ষের সকল ভোটার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। 16 অক্টোবর রাকসু নির্বাচনে 900 প্রার্থী 11টি প্যানেলে ও স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। শুরুতেই যাচ্ছে রিনির কাছে। চাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা একেবারেই জমে উঠেছে। বলা চলে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে। যেহেতু আজকেই শেষ দিন, আর মাত্র কয়েক ঘন্টায় তারা এই প্রচারণা কার্যক্রম চালাতে পারবে। সেজন্য আসলে এই যে প্রার্থীরা, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। একদিকে যেমন অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে, ঠিক তেমনি অন্যদিকে যারা আরও প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন রকমের বেশভূষা অবলম্বন করে ভোটারদের কাছে যাচ্ছেন এবং বলছেন তাদের ইশতেহারের কথা। আর মাত্র কয়েক ঘন্টারই ব্যাপার, এই কয়েক ঘন্টায় তারা একদম সর্বোচ্চ দিয়ে তারা প্রচারণা করছেন। আজকে রাতে 10:30 পর্যন্ত তারা এই প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। এবং এদিকে বিশ্ববিদ্যালয়ে আসলে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজকে থেকে আগামী 16 অক্টোবর পর্যন্ত পুরো ক্যাম্পাস সিল্ড থাকবে। বহিরাগতরা প্রবেশ করতে পারবে না এবং কোনো বহিরাগত প্রবেশ করছে কিনা সেটি নিয়েও নিরাপত্তা দপ্তর থেকে আসলে সতর্ক অবস্থানে আছেন তারা। এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি ব্যালট পেপারে আলাদা নিরাপত্তা কোড রাখা হচ্ছে। এই কোডের মাধ্যমে যাচাই করা যাবে ব্যালটটি আসল না নকল, এবং কোনো বহির্ভূত কাগজ ওএমআর মেশিনে এলে সঙ্গে সঙ্গে সেটি আসলে শনাক্ত করা যাবে। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া 14টি এলইডি স্ক্রিনে লাইভ সম্প্রচার করা হবে এবং প্রতিটি ব্যালট পেপারের জন্য থাকবে আলাদা ব্যালট বাক্স। প্রশাসন থেকে আসলে এই যে 36 বছর পরে যেই চাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য তারা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং হলেও তারা অভিযান চালিয়ে দেখছেন কোনো ধরনের কোনো অবৈধ শিক্ষার্থী অবস্থান করছে কিনা, এবং প্রত্যেকটি প্রবেশপথে তারা আইনশৃঙ্খলা বাহিনী সহ নিরাপত্তা বাহিনীদেরকে রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাকসু নির্বাচনের খবর জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। একদিন প্রচারণার সময় পাবেন প্রার্থীরা, ফলে শেষ সময়ে নানা রঙে, নানা ঢঙে, নানা কৌশলে, নানান বেশভূষায় হরেক রকমের প্রচারপত্র এবং ইশতেহার বিলি করছেন প্রার্থীরা। এবং একই সাথে বাউল গানের আসর, টমটম গাড়িতে চড়ে প্রার্থীদের প্রচারণা, বেশভূষায়, নাটক, কবিতা, আবৃত্তি যে যেভাবে পারছেন সেইভাবে প্রচারণা চালাচ্ছেন। আমরা সকালে দেখেছিলাম কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থী প্রচারণা করেন। এরপর দুপুর
দুপুরবেলার পর থেকে হলগুলোতে বিশেষ করে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং যে নারী হলগুলো রয়েছে আমরা দেখেছি যে বিকেলের পর থেকেই সেখানে যারা ভোটার রয়েছেন হলগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, প্রার্থীরা যখন বের হচ্ছেন সেখানে ভোট চাইছেন। অন্যদিকে পুরুষ যে হলগুলো রয়েছে সেখানে প্রতিটি কক্ষে কক্ষে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন, তারা সামনের দিনে কি করতে চান সেটি আসলে ভোটারদেরকে বলছেন। এবং ভোটাররা যেটি বলেছেন যে আসলে রাকসুর যে নির্বাচন সেটি আসলে এই শেষ সময়ে জমে উঠেছে এবং তারা বলছেন যে সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য উদাহরণ আজকে ক্যাম্পাসে দেখেছে। এবং তারা যেটি বলছেন যে প্রত্যেকটি প্রার্থী পাশাপাশি থেকে একে অপরের সাথে একসাথে বন্ধনে আবদ্ধ হয়ে আসলে যে প্রচারণা করছেন সেই চিত্রটি আসলে ভোটের দিন দেখতে চান ভোটাররা। তারা বলছেন আজকে যে পরিবেশটি ছিল সেই পরিবেশটি নিশ্চয়ই আগামীকাল থাকবে এবং ভোটের দিনও প্রশাসন বলবৎ রাখবে। এদিকে কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রশাসনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা জানিয়েছেন যে 2000 পুলিশ সদস্য এখানে থাকবেন, একই সাথে 6বার এখানে র্যাব সদস্যরা থাকবেন, একই সাথে বিজিবি সদস্যরা থাকবেন এবং যদি প্রয়োজন হয় পরিস্থিতি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে সেনাবাহিনী ক্যাম্পাসে আসবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে তাতে আসলে কোনো অঘটন ঘটার শঙ্কা নেই, সব মিলিয়ে একটি ভালো পরিবেশে তারা নির্বাচন করতে শেষ করবে। আর আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যেটি রয়েছে রাকসু নির্বাচন কমিশন, তারা বলছেন তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। তারা বলছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 7 কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে সকালে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন তারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা, একাডেমিক সমস্যা সহ নানা সংকটে ভোগা শিক্ষার্থীরা বলছেন সরকার ঘোষিত আইনের কার্যকর রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। ঢাকার 7টি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ করছেন ওই 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী। সোমবার পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরকার ঘোষিত প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দেন তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা চাচ্ছে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটাকে কিন্তু তারা একটি কলেজিয়েট ইউনিভার্সিটি তৈরি করার। সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে শিক্ষা উপদেষ্টা হোক বা শিক্ষা সচিব হোক বা শিক্ষা উপদেষ্টার কোনো প্রতিনিধি দল এসে আমাদেরকে কোনো আশ্বাস না দেবে আমরা ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। এ সময় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন, কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে। কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে এটি শেষ পর্যায়ে আছে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে এ সময় সচিবালয়গামী সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ফলে এই পথে বন্ধ হয়ে যায় যান চলাচল। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতির ডাক দিয়ে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। হুঁশিয়ারি দেন দাবি মেনে নিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচি। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান করতে দেখা যায় এমপিওভুক্ত শিক্ষকদের। নানা স্লোগানে দাবি তুলে ধরেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবি জানান শিক্ষকরা। সেই সঙ্গে প্রতিবাদ জানান রোববারের আন্দোলনে পুলিশি হামলার। 12,500 টাকা আমাদের বেতন দিয়ে আমরা চলি, সন্তানাদি চিকিৎসা সব মিলে আমরা হিমশিমে করতে হচ্ছে। অধিকাংশ শিক্ষকই আছে যারা বিভিন্ন অঞ্চলে তারা চাকরি করে, নিজ এলাকায় থাকতে পারে না। এই মুহূর্তে যদি প্রজ্ঞাপন জারি করে তাহলে আমাদের প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব, এই প্রতিশ্রুতি আমরাও দিচ্ছি, আমরা শিক্ষকরাও দিচ্ছি। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও দাবি মানা হয়নি অভিযোগ করে আন্দোলনরত শিক্ষকরা বলেন এবার প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরবেন না তারা। হুঁশিয়ারি দেন সচিবালয় বা যমুনা অভিমুখে কর্মসূচিরও। পুলিশ লাঠিপেটা করছে, আমরা এর কারণে সরকারের কাছ থেকে যা দেখতেছি বিগত স্বৈরা শাসনের মতো এখনো সে স্বৈরা শাসন চালিয়ে যাচ্ছে, সেই তার পেটোয়া বাহিনী দিয়ে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস বর্জন করব। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে
আমরা এখানে যদি 1 মাসও থাকতে হই আমরা শহীদ মিনার আমরা এখানে থাকবো। এদিকে শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে এসে সংহতি জানায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইনকিলাব মঞ্চ সহ বেশ কিছু সংগঠন। এ সময় তারা প্রধান উপদেষ্টার প্রতি শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করার আহ্বান জানান। এই অবস্থানের শেষ হওয়া দরকার, সমাপ্তি হওয়া দরকার। আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পূরণ করার ঘোষণা অনতিবিলম্বে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদন দেওয়ার 6 মাস পরও কেন সুপারিশ বাস্তবায়ন হলো না, সরকারের কাছে সে প্রশ্ন রাখার পরামর্শ দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, গণমাধ্যম সংস্কারে কোনো উদ্যোগ না থাকায় বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটি অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেন, ঐকমত্য কমিশনে নারীর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুললেও কোনো জবাব মেলেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে কয়েক ধাপে নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে 11টি সংস্কার কমিশন। তবে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে কতটা, কিংবা প্রথম ধাপের 6 কমিশন যতটা আলোচনায়, পরের ধাপের 5 কমিশন তত গুরুত্ব পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। সোমবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত গণমাধ্যম পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের কথায় উঠে আসে সে প্রশ্নই। বলেন, প্রতিবেদন দেওয়ার 6 মাস পরও গতি আসেনি সুপারিশ বাস্তবায়নে। খুবই বিব্রতকর একটা পরিস্থিতির মুখে আমি পড়ি। এখন যেখানেই যাই সবাই বলে, ভাই গণমাধ্যম সংস্কারের কি হইল? ব্যাপারটা যেন আমি গণমাধ্যম সংস্কার করব। এই 6 মাসের মধ্যে একটি বিষয়েও কেন সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না? প্রশ্নটা যারা আমাকে করেন তারা আমাকে প্রশ্ন না করে সরকারকে প্রশ্ন করুন। অনুষ্ঠানে ঐকমত্য কমিশনে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা চৌধুরী। ঐকমত্য কমিশন কোথায় নারী? এত প্রশ্ন তুলেছি আমরা, লাভ তো কিছু হয়নি, জবাবও পাইনি। নারী সংস্কার কমিশনকে শুধু গালিগালাজ না, যেইভাবে তাদেরকে লাঞ্ছিত করার মতো করা হলো, প্রতিবাদটা কোথায় আসলো সরকার থেকে? নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ারও সমালোচনা করেন বক্তারা। বৈষম্য আরো বাড়ছে, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী দরিদ্র, সব জায়গায় বৈষম্য বাড়ছে। অনুষ্ঠানে গেছেন কাভার করতে, পুরুষ সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন? এবং সরকার সেখানে কেন কোনো পদক্ষেপ নেয়নি? বিভিন্ন অনলাইন কন্টেন্টে সংবেদনশীলতার অভাব থাকার কথা উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, সামাজিক মাধ্যমে নৈরাজ্য থেকে মুক্তি পেতে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা। তা না হলে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে জবাব দিতে চান হামজা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালংকারের দোকানে চুরি ডাকাতির ঘটনাও। সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়িতে 2 দোকান থেকে ফিল্মি স্টাইলে প্রায় 650 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ডিএমপির তথ্য বলছে, চলতি বছরের প্রথম 9 মাসে 1,500-এর বেশি চুরির ঘটনায় মামলা হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। 9 অক্টোবর রাত 3:07 মৌচাকের ফরচুন শপিং মলে বোরকা পরে ঢোকে 2 চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা। দোকান মালিক অভিযোগ করেন, সে রাতে নিজের ও বন্ধকি প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হয় তার। আমার তো জীবন শেষই, আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেব। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউস থেকে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। 2 ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারির দোকান আছে সেসব মার্কেটে নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারেন। কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে,
আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা দেয়। শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে রাজধানীতে গত 9 মাসে চুরির মামলা হয়েছে 1,500-এর বেশি। পুলিশ বলছে যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে থাকি। সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে। শুধু ঢাকাতেই নয়, সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশাল বিভাগের খবর। বরিশালে নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরও সব জেলের হাতে পৌঁছায়নি সরকারি সহায়তার 25 কেজি চাল। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। এ বিষয়ে আলোচনার জন্য বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। সরাসরি যাচ্ছি অপুর কাছে। ক্ষম হয়ে পড়েছে জেলেরা। বরিশাল বিভাগে 4 লাখেরও বেশি জেলে রয়েছে। তাদের কি অবস্থা, কিভাবে পেট চলছে, নদীতেই বা কতটা অভিযান চলছে, বিস্তারিত আলোচনা করতে চাই বরিশাল বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা মৎস্য বিভাগের বিভাগীয় পরিচালক কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। 4 লাখেরও বেশি, 4,22,000-এর মতন জেলে রয়েছে। আপনারা কতজন জেলেকে আসলে খাদ্য সহায়তা দিতে পারবেন? এই যে 22 দিনে তাদের আসলে তারা এই সময়টা কি করবে? 25 কেজি করে চাল দেওয়ার কথা, সবার হাতে কি পৌঁছেছে? জি, আমাদের বরিশাল বিভাগে 3,40,000 জেলেকে এই মা ইলিশের সংরক্ষণের সময় 25 কেজি করে চাল দেওয়ার ব্যাপারে বরাদ্দ প্রদান করা হয়েছে মৎস্য প্রাণ সম্পদ মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে বিগত 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 13 তারিখ। এই 10 দিনে আমাদের 3,30,000 জেলেকে ইতিমধ্যে এই চাউল বিতরণ করা হয়েছে। জেলেরা এই সময় মাছ ধরা থেকে বিরত থাকে। তারা তাদের আর্থিক অবস্থা খুব দুর্বল থাকে, কারণ তারা মাছ ধরতে পারে না। এই পয়েন্টটি কথা বলি, তারা যেহেতু মাছ ধরতে পারে না, আর্থিক অবস্থা দুর্বল, 25 কেজি করে চাল কি একটি পরিবারের এই 22 দিনের জন্য মানে সম্ভব কিনা? চাল খাবে, চালের সাথে রান্না করবার জন্য তো লাকড়িও দরকার। আসলে এই বিষয়ে আমরা জানি যে শুধুমাত্র চাউল দিয়ে হয় না, কিন্তু দেশের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সরকার এই যেভাবে প্রণোদনাটা দেয়, প্রতি বৎসরই দেখা যায় আমাদের প্রণোদনাটা বাড়ে। তা আমাদের মতামত আছে, আমাদের পরামর্শ আছে, আমাদের মৎস্য অধিদপ্তর এবং ঊর্ধ্বতন এর কাছে আমাদের আর্জি আছে যে ভবিষ্যতে যেন জেলেদেরকে চালের সাথে তেল, চাল, ডাল, এই বিষয়ে আসলে আমরা প্রতি বছরই সময় সংবাদে প্রচার হয়, কিন্তু এই যে 25 কেজি করে চাল দেওয়ার কথা, সেই 25 কেজি পর্যন্ত হাতে পায় না তারা। তার থেকে 20 কেজি 21 কেজি করে চাল পায়। এর বাইরে আরও একটি বড় ভয়ঙ্কর অবস্থা যে নিবন্ধিত জেলের বাইরে তো আরও লাখো জেলে রয়েছে, তারা কি করবে এই সময়টাতে? না, এখানে 25 কেজি করে এই বছর সব প্রশাসনের কড়া নজরদারিতে, উপজেলা মৎস্য অফিসের কড়া নজরদারিতে এবছর 25 কেজি করে চাল দেওয়া হচ্ছে। 50 কেজির বস্তা ভাঙাও হচ্ছে না, তাদেরকে 2 জনের ভিতরে 25 কেজি করে বিতরণ করা হচ্ছে। আগে পরিবহনের খরচ, বিভিন্ন খরচ বলে এটা থেকে তাদেরকে কিছু কমায় দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু বর্তমানে এই খরচগুলিও সরকার বহন করছে। তাই জেলেদের হাতে 25 কেজি করে চাল যাচ্ছে। আপনি আরেকটা কথা বলেছেন যে নিবন্ধিত জেলের বাইরেও জেলে আছে। নিবন্ধিত জেলেটা আসলে আমাদের যারা প্রকৃত জেলে তাদের কথা বিবেচনা করেই বিগত সময়ে এই জেলেদের তালিকা করা হয়েছিল, এবং সারা বাংলাদেশে 17 লক্ষ জেলের মতো জেলে আছে। তাদেরকেই আসলে সরকার বিভিন্ন সময় প্রণোদনা দিয়ে থাকে, খাদ্য সহায়তা দিয়ে থাকে, দারিদ্র্য বিমোচনের জন্য তাদেরকে অন্যান্য উপকরণও দেওয়া থাকে। এটা সারা বছরই বিভিন্ন কার্যক্রমে দেওয়া হয়ে থাকে।
ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা হয়তো পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আগামী 25 তারিখ শেষ হচ্ছে এই 22 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে সব জেলেরাই তাদের হাতে চাল পাবে এমন প্রত্যাশা করছে এখানকার মৎস্য কর্মকর্তারা। অন্যদিকে জেলেরাও চাইছে এই নিষেধাজ্ঞার সময়ের আগেই যেন আগামীতে তাদের হাতে চাল দেওয়া হয়, যাতে করে তারা আর ভবিষ্যতে নদীতে নামতে না লাগে। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, এজন্য আগামী বছর সুদ হার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এ অবস্থায় এ খাতে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চমূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থভাণ্ডারে। মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণভার কমাতে সঞ্চয়পত্রের সুদহার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। নির্ভার অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো বন্দি বিনিময় করেছে ইসরায়েল হামাস। রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। স্থানীয় সময় সোমবার গাজা থেকে মুক্তি দেয়া হয় 20 ইসরায়েলি জিম্মিকে। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হন অনেকে। সেখান থেকে দেশটির সেনা ঘাঁটিতে মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয় মুক্ত হওয়া ইসরায়েলিদের। তাদের স্বাগত জানাতে তেল আবিবে ভিড় জমান হাজারো মানুষ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা প্রায় 2000 ফিলিস্তিনিকে হস্তান্তরের কার্যক্রমও শুরু হয়ে গেছে। এদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত 250 ফিলিস্তিনি আছেন। ইসরায়েলের ওফার কারাগারে থাকা 108 ফিলিস্তিনি বন্দীকে স্থানান্তরের জন্য রেড ক্রসের বাস পাঠানো হয়। বাকি 142 কারাবন্দীকে কাতশিয়ট কারাগার থেকে হস্তান্তর করা হবে। চুক্তি মোতাবেক এই 250 বন্দীর মধ্যে 135 জনকে গাজায়, 100 জনকে অধিকৃত পশ্চিম তীরে এবং 15 জনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠানো হবে। তবে হামাসের শর্ত সত্ত্বেও মুক্তি দেয়া হচ্ছে না ফিলিস্তিনের 2 প্রভাবশালী নেতা মারওয়ান বারঘৌতি এবং আহমদ সাদাতকে। এদিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সামনে গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবারে যুদ্ধবিরতি স্থায়ী হবে, কারণ মানুষ যুদ্ধ করে ক্লান্ত, এখন সবাই শান্তি চায়। সোমবার ইসরায়েলে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরপর তিনি সরাসরি চলে যান ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অংশ নেবেন 20টি দেশের নেতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
খেলার খবর, এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শুধু শক্তিশালী প্রতিপক্ষই নয়, 50,000 ধারণ ক্ষমতার কাইটাক স্পোর্টস কমপ্লেক্স ও হামজা জামালদের পরীক্ষা নেবে। ম্যাচ চলাকালীন বন্ধ করে দেয়া হতে পারে স্টেডিয়ামের ছাদ। এছাড়া ম্যাচে বাংলাদেশ দলের শুরুর একাদশে আসবে একাধিক পরিবর্তন। শুরু থেকেই খেলবেন সমিত সোম, ফাহমেদুল, জায়ানরা, তবে অনিশ্চিত জামাল ভুঁইয়া। হংকং চায়না থেকে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইসলাম। কাইটাক স্টেডিয়ামের এই গ্যালারিতে কাল বাংলাদেশের বিপক্ষে গর্জন তুলবে 50,000 হংকং চায়না সমর্থক। সেই গর্জন সামাল দিয়ে খেলতে হবে হামজা, সমিত, ফাহমিদুলদের। আর সেই গর্জন সামাল দিলেই কিন্তু পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে হাবিয়ার কাবরেরা। তবে সেখানেই কোচকে আনতে হবে বেশ কিছু পরিবর্তন, ট্যাকটিক্স এবং কি শুরুর একাদশেও পরিবর্তন আনতে পারে কোচ। সেটাই আমরা শুনেছি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। শুরুর একাদশে দেখা যেতে পারে সমিত, ফাহমিদুল, জায়ানরা, যারা হোম ম্যাচে ছড়িয়েছে আলো। তবে জামাল ভুঁইয়ার অন্তর্ভুক্তি হবে কিনা শুরুর একাদশে তা এখনও নিশ্চিত নয়। তবে বলা যেতেই পারে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বাংলাদেশ দলকে। ম্যাচটা সহজ হবে না বাংলাদেশের জন্য। হংকং চায়নার সমর্থকরাও এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলেও তাদেরও প্রয়োজন 3 পয়েন্ট। সেখানে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। হংকং চায়নার কোচ থেকে ফুটবলাররা হামজা, সমিত, ফাহমিদুলদের যে ছাড় দিবেন না তা জানা কথা। এই মাঠের সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে বাংলাদেশ ছেড়েছিল সমিতরা। শেষ পর্যন্ত তারা পারে কিনা এটাই এখন দেখার বিষয়। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। ট্রাইব্যুনাল ঠিক করবে কোথায় থাকবে আসামিরা, জানালো প্রসিকিউশন। পিয়ারের নামে নির্বাচন বানচালে 71-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংসদে সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চায় জামাত। আগে বিচার নিশ্চিতের দাবি এনসিপির। এবং চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাকসুতেও 2 দিন পর ভোট। ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।